নমস্কার, আমি সঞ্জিত দত্ত। ম্যাথ সায়েন্সের প্রথম ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা সবাই জানি সারা বিশ্ব জুড়ে এই যে কোভিড-19 প্যান্ডেমিক এবং তার জন্য যে লকডাউন, তার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের পড়াশোনা করতে খুব অসুবিধা হচ্ছে, কারণ স্কুল বন্ধ, কোচিং সেন্টার বন্ধ। ছাত্রছাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখে ম্যাথ সায়েন্সের তরফ থেকে এই ভিডিও ক্লাসের আয়োজন করা হয়েছে। আশা করছি এই ভিডিওটি দেখে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়, অর্থাৎ করণী ও সূচক। তার যে প্রথম অংশ করণী বা সার্চ, সেটি নিয়ে। করণী বা সার্চ নামটা শুনেই সবার প্রথমে মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে, সেটি হচ্ছে করণী কি, করণী কাকে বলে, বা শুদ্ধ ভাষায় বললে করণীর সংজ্ঞা কি। এই করণীর সংজ্ঞা নিয়েই তাহলে আজকের ক্লাসটি শুরু করছি। করণীর সংজ্ঞা কি জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে কিছু পলিনোমিয়াল ইকুয়েশন উইথ ইন্টিজার কোএফিসিয়েন্টস, অর্থাৎ বহুপদী রাশির সমীকরণ যেখানে তাদের সহগগুলো হবে পূর্ণ সংখ্যা। সেরকম কতগুলি সমীকরণ আমি আগে থেকে বোর্ডে লিখে রেখেছি। এই তিনটি সমীকরণ প্রত্যেকটি পলিনোমিয়াল ইকুয়েশন উইথ ইন্টিজার কোএফিসিয়েন্ট। এবার আমি যদি এদের রুট বা বীজ বের করি তাহলে কি পাবো দেখি। এদের ধনাত্মক বীজ একটি করে। প্রথমটির ক্ষেত্রে আমরা পাবো x সমান √2। প্লাস মাইনাস √2 হওয়া সম্ভব, কিন্তু আমি শুধুমাত্র ধনাত্মক বীজগুলোকেই লিখছি, সেই জন্য মাইনাস √2টা লিখছি না। ঠিক আছে। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে হবে x ইকুয়ালস টু কিউব রুট অফ 5, এবং তৃতীয় সমীকরণের ক্ষেত্রে x সমান হবে কিউব রুট নয়, ফোর্থ রুট অফ 3। এই যে স্কোয়ার রুট অফ 3, কিউব রুট অফ 5, ফোর্থ রুট অফ 3, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর সঠিক মান বা এক্সাক্ট ভ্যালু যে কি, সেটা আমরা কেউ জানি না। উদাহরণ হিসেবে যদি √2 এর কথাই বলা হয়, এই √2 কে আমরা কি লিখতে পারি? আমরা চাইলে এই √2 কে আমরা লিখতে পারবো 1.414, তারপরে আরো অসংখ্য ডিজিট থাকে, এবং সেটা লিখে শেষ করতে পারবো না। অর্থাৎ দশমিকে এর মান নির্দিষ্টভাবে সঠিক মান প্রকাশ করা সম্ভব নয়। এমনকি এই √2 যে সংখ্যাটা, এটা রেশনালও হয় না, মূলত হয় না, অমূলত হয়ে যায়, অর্থাৎ একে কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এই একই ঘটনা হয় কিউব রুট অফ 5 এবং ফোর্থ রুট অফ 3 এর জন্য। তাহলে এই যে ধরনের সংখ্যাগুলো, যেগুলো আসলে একটি করে কোনো না কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন উইথ ইন্টিজার কোএফিসিয়েন্টের বীজ বা রুট, তাদের সঠিক মান জানা নেই, এদের আমরা কি বলবো? এদেরকেই আমরা বলবো করণী। অর্থাৎ ব্যাপারটা যেটা দাঁড়ালো যে করণীর সংজ্ঞা হচ্ছে যে যদি কোনো ধনাত্মক রাশি, যেমন হচ্ছে 2, 5, 3, এই সমস্ত ধনাত্মক রাশি, এদের কোনো মূল বলতে বর্গমূল বা ঘনমূল বা চতুর্থ মূল, তাদের মান জানা না থাকে, সঠিক মান যদি না পাওয়া যায়, তাহলে সেই ধরনের মূলকে বলা হবে করণী। এই ধরনের করণীর অনেক উদাহরণ আছে।
আমি যদি চাই তো এরকম আরো উদাহরণ লিখতে পারি। যেমন √11, 7th root of 5, এগুলো একটা করে করণীর উদাহরণ। তাহলে প্রকৃতপক্ষে করণী হচ্ছে কোনো মূলদ সহগযুক্ত সমীকরণের অমূলদ বীজ। এর বদলে আমরা এটাও বলতে পারি যে করণী হলো কোনো পূর্ণ সংখ্যা সহগ বিশিষ্ট সমীকরণের অমূলদ বীজ। এবার আমরা চলে যাই দ্বিতীয় যে পয়েন্টটি আমি লিখে রেখেছি বোর্ডের মধ্যে, সেখানে শার্টস অর্থাৎ করণী অ্যালজেব্রিক নাম্বার। অ্যালজেব্রিক নাম্বার এর অর্থ হচ্ছে বীজগাণিতিক সংখ্যা। বীজগাণিতিক সংখ্যা কি সেটি ছোট্ট করে একটু বলে রাখি। এটি হয়তো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু জিনিসটা সাবজেক্টটা ভালো করে বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। বীজগাণিতিক সংখ্যা বা অ্যালজেব্রিক নাম্বার সেটি আর কিছুই না, সেটি হচ্ছে কোনো একটি মূলদ সহগযুক্ত সমীকরণের বীজ। মূলদ সহগযুক্ত সমীকরণ যেমন হচ্ছে এই যে x² - 5x + 6 = 0, x³ - 2 = 0। এই যে দুটি সমীকরণকে আমি লিখলাম বোর্ডে, এই দুটি সমীকরণই হচ্ছে মূলদ সহগযুক্ত সমীকরণ, পলিনোমিয়াল ইকুয়েশন। আরো প্রিসাইসলি যদি বলতে হয় তাহলে বলতে হবে পূর্ণ সংখ্যা সহগ বিশিষ্ট। এদের সহগগুলো পূর্ণ সংখ্যা। এদের যদি আমি রুট বের করি, প্রথমটির ক্ষেত্রে বীজ বা রুট হবে x = 2 or 3, 2 অথবা 3। ফ্যাক্টরাইজ করে খুব সহজে সলিউশন তোমরা বের করতে পারবে, আমি আর করে দিচ্ছি না, শুধু বলে দিচ্ছি। এবং দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে খুব সহজেই একটি সবগুলো নয়, একটি ধনাত্মক রুট বা বীজ আমরা পাবো, সেটা হচ্ছে √2। তাহলে এই যে বীজগুলো পাচ্ছি কোনো একটা মূলদ সহগযুক্ত সমীকরণের বীজ, এই যে বীজগুলো পাচ্ছি, এই বীজগুলোকে, এই যে সংখ্যাগুলো, এদেরকেই বলা হয় অ্যালজেব্রিক নাম্বার বা বীজগাণিতিক সংখ্যা। তাহলে অ্যালজেব্রিক সংখ্যা বা বীজগাণিতিক সংখ্যা নয় এমন কি আছে? এমন কি সংখ্যা আছে যেগুলো অ্যালজেব্রিক সংখ্যা বা বীজগাণিতিক সংখ্যা নয়? সেরকম হচ্ছে পাই, ই, এই যে নাম্বারগুলো, ই সবার জানা নাও থাকতে পারে, কিন্তু পায়ের সাথে আমরা সবাই পরিচিত। পাই কি? পাই হচ্ছে যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। এই পাই সংখ্যাটি কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন মানে কোনো মূলদ সহগযুক্ত সমীকরণ সমাধান করে তার বীজ হিসেবে পাওয়া যাবে না। সেই জন্য এই পাই যে সংখ্যাটি, সেটি কখনোই অ্যালজেব্রিক নয়। সে একই রকম ভাবে ই যে সংখ্যাটি, সেটিও অ্যালজেব্রিক নয়, কিন্তু এরা অমূলদ। ক্লাস 10 আমরা শিখেছি যে এগুলো হচ্ছে অমূলদ। এবার আবার ফিরে আসি অ্যালজেব্রিক নাম্বারে। অ্যালজেব্রিক নাম্বারকে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, যে অ্যালজেব্রিক নাম্বার কিন্তু দুই ধরনের হচ্ছে। এক ধরনের হচ্ছে যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ মূলদ, এবং এক ধরনের পাচ্ছি অমূলদ। এই যে অমূলদ যে অ্যালজেব্রিক নাম্বারগুলো পাচ্ছি, সেগুলোকেই আমরা বলছি করণী। সেই জন্যই আমরা বলতে পারি যে প্রত্যেকটি করণী হচ্ছে একটি করে অ্যালজেব্রিক নাম্বার বা বীজগাণিতিক সংখ্যা। কিন্তু সমস্ত বীজগাণিতিক সংখ্যাই করণী নয়, কারণ এই যে 2 এবং 3 এগুলো হচ্ছে বীজগাণিতিক সংখ্যা, কিন্তু এগুলো করণী নয়, কারণ এদের সঠিক মান আমাদের জানা আছে। বেশ, তাহলে
বীজগাণিতিক সংখ্যা এবং করণীর যে সম্পর্ক সেটি বোঝা গেল। এবার আমরা চলে যাই অর্ডার অফ সার্ট বা করণীর ক্রম কি জিনিস সেটা নিয়ে আলোচনা করি। করণীর ক্রম, আমরা তো বিভিন্ন ধরনের করণী দেখলাম, উদাহরণ নিয়ে আলোচনা করলাম, আবার সেগুলো লিখি। যেমন হচ্ছে √2, কিউব রুট অফ 5, 7th root of 11। এই যে করণীগুলো আমরা যদি দেখি, এদের যে মূল, সেই মূলগুলো কারোর ক্ষেত্রে বর্গমূল, কারোর ক্ষেত্রে ঘনমূল, কারোর ক্ষেত্রে আবার সপ্তম মূল, 7th root। এই যে মূল সূচক যে সংখ্যা, ঘন বর্গমূলের ক্ষেত্রে সেটি হচ্ছে 2, ঘনমূলের ক্ষেত্রে মূল সূচক সংখ্যা হচ্ছে 3, সপ্তম মূল বা 7th রুটের জন্য মূল সূচক সংখ্যা হচ্ছে 7। এই যে মূল সূচক সংখ্যা 2, 3, 7, এগুলোকেই বলা হয় এই করণীগুলোর ক্রম। অর্থাৎ কোন করণীর মূল সূচক সংখ্যা কে তার ক্রম বলা হবে। √2 এর ক্রম হবে 2, কিউব রুট অফ 5 এর ক্রম হবে 3, 7th root of 11 এর ক্রম হবে 7 বা 7। এবং এগুলোকে 2 ক্রমের করণী, 3 ক্রমের করণী এবং 7 ক্রমের করণী বলা হবে। এরপরে আমরা চলে যাচ্ছি টাইপস অফ সার্টস, অর্থাৎ করণীর প্রকারভেদ। করণীর প্রকারভেদ, করণী তো বিভিন্ন ধরনের হয়, বোঝাই যাচ্ছে, কারণ করণীর যখন ক্রম দেখলাম আমরা দেখলাম করণীর ক্রমই আলাদা আলাদা হয়। যেহেতু করণীর ক্রম আলাদা আলাদা, তাহলে করণীর নিশ্চয়ই প্রকারভেদ অবশ্যই থাকবে। প্রথম যে প্রকারভেদ, সেই প্রথম প্রকারভেদটাই হচ্ছে ক্রম নিয়ে। সেটা হচ্ছে সমমূলীয় ও অসমমূলীয় করণী। সমমূলীয় এবং অসমমূলীয়। আমি যদি কয়েকটি করণী এখানে লিখি, √2, 3√7, এটা কিন্তু কিউব রুট নয়, এটা 3√7, 3 into √7, √11। তাহলে কি দেখতে পাচ্ছি, এদের সবার ক্রম কত? এরা সবাই হচ্ছে বর্গমূল, অর্থাৎ সবার ক্রম হচ্ছে 2। এই যে 2 বা ততোধিক করণী, তাদের ক্রম যদি সমান হয়ে যায়, তাহলে তাদের আমরা বলবো সমমূলীয় করণী। আবার যদি এমন হয়ে যায় যে এখানে রয়েছে কিউব রুট অফ 2, স্কোয়ার রুট অফ 2 না থাকে, কিউব রুট অফ 2 এসেছে, তাহলে এই যে তিনটি করণী, তার প্রথমটি হচ্ছে ঘনমূল, পরেরটি বর্গমূল, তারপরেরটিও বর্গমূল, কিন্তু প্রথমটি হচ্ছে ঘনমূল। প্রথমটি ঘনমূল হয়ে যাওয়ার কারণে এরা সবাই সমমূলীয় করণী হচ্ছে না, এরা অসমমূলীয় করণী হয়ে যাচ্ছে। এটাকেই উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। এটি হচ্ছে প্রথম প্রকারভেদ। দ্বিতীয় প্রকারভেদ, করণীর দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে শুদ্ধ ও মিশ্র করণী। শুদ্ধ করণী বলতে কি বুঝবো এবং মিশ্র করণী বলতে কি বুঝবো, কতগুলো উদাহরণ দিই। এই যে √2, √3, আমি সবই বর্গমূলই নিচ্ছি, ঘনমূলও নেওয়া যেতে পারে, চতুর্থ মূলও নেওয়া যেতে পারে, কিন্তু আমি বর্গমূলই নিচ্ছি। √2, √3, √5, এবং এখানে নিচ্ছি 3√7 -5√11। উপরে যে করণীগুলো আমি লিখেছি এবং নিচে যে করণীগুলো লিখেছি, তাদের মধ্যে একটা পার্থক্য চোখে দেখেই ধরা যাচ্ছে। সেটা হচ্ছে যে প্রথমের যে করণীগুলোতে, সেগুলোতে শুধুই বর্গমূল বা কোনো একটা ধনাত্মক রাশির মূল রয়েছে, তার সঙ্গে কিন্তু অন্য কোনো উৎপাদক গুণ নেই। এই ধরনের করণীকেই বলা হবে শুদ্ধ করণী। অপরদিকে এই যে করণীগুলো, এখানে √7 এর সাথে 3 গুণ করা হয়েছে,
সেই তিনটা কি, তিনটা কিন্তু নিজে কোনো করণী নয়, 3 হচ্ছে একটা মূলদ সংখ্যা, অর্থাৎ 3 হচ্ছে এই করণীর মূলদ উৎপাদক। অর্থাৎ কোনো করণীতে যদি মূলদ উৎপাদক থেকে যায় সেটি আর তাকে আর শুদ্ধ করণী বলবো না, তাকে আমরা বলবো মিশ্র করণী। সে একই কারণে এই যে -5√11 এটি একটি মিশ্র করণী, কারণ এর মূলদ উৎপাদক আছে এবং সেটি হচ্ছে -5। কিন্তু এগুলোর উপরের যে সংখ্যাগুলো এদের কোনো মূলদ উৎপাদক নেই, সেই জন্য এগুলো হচ্ছে বিশুদ্ধ। এরপরে আমরা পরের যে ক্লাসিফিকেশন 4 নম্বর যে তিন নম্বর যে ক্লাসিফিকেশন সেখানে যাই। 3 নম্বর যে ক্লাসিফিকেশন সেটি হচ্ছে সরল ও যৌগিকরণ। সরল ও যৌগিকরণ, কোনো একটি করণীকে আমরা সরল তখনই বলবো যদি সেখানে একটি মাত্র পদ থাকে, যেমন √2, √7, -√11, মাইনাস নিলে চলে, আমি প্লাস করে দিচ্ছি √11 এগুলো। বা এমনও হতে পারে যে √3 তার কিউব, না √3 কিউব হতে পারে না। এগুলোই, এই যে করণীগুলো এগুলো এক পদ বিশিষ্ট, এদেরকে আমরা বলবো সরল করণী। কিন্তু যদি আমি এরকম নিই 2 + √7, √7 + √6, এই যে করণীগুলো যেখানে একটি করণী তো রয়েছে কিন্তু তার সাথে সাথে অপর একটি পদও রয়েছে, সেটি নিজে করণী হতেও পারে নাও হতে পারে। এই ক্ষেত্রে √7 একটি করণী, তার সাথে একটি করণী নয় এমন একটি সংখ্যা 2 রয়েছে। এই ক্ষেত্রে √6 এবং √7 উভয়ই করণী, কিন্তু এখানে একটি পদ নয় দুটি করে পদ আছে বা একের অধিক পদ আছে, সেই জন্য এরা সরল করণী নয়, এরা হচ্ছে যৌগিক করণী। বোঝা গেল? আরো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন 2 + √3, √7, 2 + √7 -√3, এটিও একটি যৌগিক করণী, কারণ এখানেও একের অধিক পদ বর্তমান। বেশ, এর পরের ক্লাসিফিকেশন যেটি সেটি হচ্ছে সদৃশ্য ও অসদৃশ্য করণী। সদৃশ্য এবং অসদৃশ্য করণী খুবই ইম্পর্টেন্ট, কারণ করণীর যোগ বিয়োগ করতে গেলে সদৃশ্য হওয়া খুবই জরুরি। এই যে √12 এবং √75, যদি √12 কে আমি একটু সরল করে লিখি তাহলে দেখবো এটি হয়ে যাচ্ছে 2√3 এবং √75 হয়ে যাবে 5√3। এখন দেখা যাচ্ছে এই যে √12 এবং √75 এর উভয়েরই করণী যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু একই, √3 এখানেও √3। এই যে করণীগুলো যাদের করণী অংশটুকু একই সমান তাদেরকে আমরা বলবো সদৃশ্য করণী। সদৃশ্য করণী দেখতে গিয়ে হিসাব করতে গিয়ে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, কারণ অনেক সময় করণীদেরকে দেখে সদৃশ্য মনে হয় না, যেমন এখানে √12 এবং √75 কে দেখে সদৃশ্য মনে হচ্ছে না, কিন্তু যদি আমি ওদেরকে সিম্পলিফাই করি, যদি ওদের মধ্যে যে বর্গ ফ্যাক্টরটা ভিতরে রয়েছে সেই ফ্যাক্টরটা বাইরে বের করে আনি, তাহলে তখনই দেখবো যে এটি একটি সদৃশ্য করণী, এগুলি সদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে অপর দিকে যদি আমি অসদৃশ্য করণীর কথা বলি, অসদৃশ্য করণী খুব সহজেই বোঝানো যেতে পারে। এই যেমন √12 আর √20 √12 কে লেখা যাবে 2√3 আর √20 কে লেখা যাবে 2√5। দেখতে পাচ্ছি এই দুটি করণীয় অংশটুকু √3 এবং √5 এরা আলাদা, সেই জন্য এরা কখনোই সদৃশ্য নয়, এরা হচ্ছে অসদৃশ্য করণী।
সদৃশ্য করণী হলে সুবিধা কি, সদৃশ্য করণীর যোগ বা বিয়োগকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি, অর্থাৎ আরো সরলীকরণ করতে পারি। যেমন যদি এখনই আমাকে কেউ বলে যে বিয়োগ করতে √12 আর √75 কে যদি বিয়োগ করতে বলা হয়, তাহলে খুব সহজে আমি এইভাবে বিয়োগটি করতে পারবো। √3 কমন নিয়ে 2 - 5 = 3 - 3 √3 হচ্ছে। কিন্তু যদি কেউ আমাকে বলে যে √12 - √20 বের করো, তাহলে আমি কিছুটা করতে পারবো সিম্পলিফাই দিয়ে, আমি পাবো 2√3 - 2√5। তারপরে আমি চাইলে 2 কমন নিতে পারি, কিন্তু এই যে করণী √3 - √5 পেয়ে যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে, এটিকে আর সরল করতে পারবো না, এটিকে এই অবস্থাতেই ফেলে রাখতে হবে। সেই জন্য করণী যদি সদৃশ্য হয়ে যায়, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায়। এখানেই করণীর টাইপস শেষ হয়ে গেল, করণীর প্রকারভেদ এখানেই শেষ। করণীর তাহলে আমরা 4 রকমের প্রকারভেদ শিখলাম। প্রথমটি হচ্ছে সমমূলীয় ও বিষমমূলীয়, সমমূলীয় ও অসমমূলীয় করণী। পরেরটি হচ্ছে শুদ্ধ ও মিশ্র করণী। তারপর হচ্ছে সরল ও যৌগিক করণী, এবং সবশেষে সদৃশ্য ও অসদৃশ্য করণী। এবার আমরা চলে আসি করণীর তুলনা। করণীকে আমরা কিভাবে তুলনা করব? টাইপস অফ সার্চ হয়ে গেছে, করণীর তুলনায় চলে যাই। করণীর তুলনা, ধরে নিচ্ছি যে কিউব রুট অফ 2 এবং স্কোয়ার রুট অফ 3 হচ্ছে দুটি করণী। ঠিক আছে, কিউব রুট অফ 2 একটু চেঞ্জ করে দিই, স্কোয়ার রুট অফ 2 নিই এবং কিউব রুট অফ 3 নিচ্ছি। এগুলো হচ্ছে দুটি করণী। একটি হচ্ছে দ্বিতীয় ক্রমের করণী, আর একটি হচ্ছে তৃতীয় ক্রমের করণী। এবার যদি এদের মধ্যে যদি আমার তুলনা করতে হয়, তাহলে সবার প্রথমে আমাদেরকে এদের সমমূলীয় আকারে প্রকাশ করতে হবে। যদি ওরা সমমূলীয় নয়, তবুও এদের সমমূলীয় আকারে প্রকাশ করতে হবে, তবেই সেটি সম্ভব হবে। তো সেটি কি করে করা যায়? আমরা √2 কে চাইলে লিখতে পারি 2^12 এবং কিউব রুট অফ 3 যেটা, সেটাকে লিখতে পারি 3^1/3। এবার 2 এবং 3 এর লসাগু বা এলসিএম হচ্ছে 6। তাহলে আমি খুব সহজে এটাকে লিখতে পারি, লিখতে পারি 2 কিউব ইন্টু 1/6, এবং এটিকে লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 1/6, লিখতেই পারি। এবার এর মান কি হচ্ছে? এর মান হচ্ছে 8^1/6, আর এর মান হচ্ছে 9^1/6, কারণ 2 কিউব হচ্ছে 8 আর 3 স্কোয়ার হচ্ছে 9। এবার এরা সমমূলীয় হয়ে গেছে, কারণ এর ঘাত হচ্ছে 1/6 এবং এরও ঘাত হচ্ছে 1/6। এবার যদি আমি 8 আর 9 এর মধ্যে তুলনা করি, তাহলে আমি কি পাচ্ছি? যে 9 বড়, অর্থাৎ কিউব রুট অফ 3 সেটিই বড় হবে। তাহলে এইভাবে বিষমমূলীয় করণী যাদের ঘাত অসমান, তাদের ঘাতকে বা ক্রম অসমান, তাদের ক্রম সমান করে নিয়ে সমান আকারে প্রকাশ করে আমরা সেগুলোকে তুলনা করতে পারি। এরপরে আজকের ক্লাসে আমার ইচ্ছে ছিল যে আরো কতগুলো জিনিস নিয়ে আলোচনা করার। এই যে অপারেশনস অন সার্চ, করণীর যোগ বিয়োগ গুণ ভাগ, তাদের রেশনালাইজেশন, কনজুগেট সার্চ বা অনুবন্ধী করণী, এবং
কোয়াড্রেটিক স্টারস অর্থাৎ বর্গমূল, তাদের যে প্রপার্টিস এবং যে ধর্মগুলো সেগুলো নিয়ে আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবের জন্য ক্লাসটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে মনে হচ্ছে। সেই জন্য আজ এখানে শেষ করছি, বাকিগুলো নিয়ে পরের দিন আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন। আজ ক্লাসটি এখানে শেষ করছি।